আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আজকে মৌলিক বলের ধারণা সম্পর্কে জানব। তো তোমাদের বোঝার সুবিধার্থে এবং আমাদের ভিডিও যাতে বেশি দীর্ঘ না হয় সেজন্য আমি কিছু পড়া স্কিপ করছি। তোমরা অবশ্যই বাসায় রিডিংগুলো পড়ে নিবে। তো এক্ষেত্রে আমাদের মৌলিক বলের ধারণা কি? প্রকৃতিতে আসলে অনেকগুলা বল রয়েছে। এর মধ্যে সর্বমোট আমরা ৪ ধরনের বল পেয়ে থাকি। সেগুলো হচ্ছে মহাকর্ষীয় বল, এরপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল। আশেপাশের বলগুলোকে বিশ্লেষণ করে আমরা এই ৪ ধরনের বলই পেয়ে থাকি। এর বাইরে আমরা কোনো বল পাই না। তো এদেরকেই বলা হয় মূলত মৌলিক বল। তাহলে মৌলিক বল কয়টি? ৪ ধরনের। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল। এগুলো হচ্ছে মৌলিক বল। যত ধরনের বল দেখি এই ৪টি ধরনের বলের অন্তর্ভুক্ত। এবার আসি আমরা ৪ ধরনের বল সম্পর্কে বিস্তারিত দেখে নিই। এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষীয় বল। অর্থাৎ একটা বস্তু অন্য বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে এটি হচ্ছে মহাকর্ষীয় বল। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। এক্ষেত্রে যে সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে। সূর্য কেন্দ্র করে এরকম অনেক গ্রহ নক্ষত্র ঘুরছে। তো সেক্ষেত্রে এই যে সূর্যের সাথে অন্যান্য গ্রহ নক্ষত্রের আকর্ষণ, এটি হচ্ছে মহাকর্ষীয় বল। এই মহাকর্ষীয় বলের কারণে গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরছে, ঘুরপাক খায় কিংবা সূর্য ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষীয় বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। আচ্ছা, এখন যদি মাধ্যাকর্ষণ কাকে বলে যদি আসে, যদি আকর্ষণকৃত দুটি বলের মধ্যে একটি যদি পৃথিবী হয় তাহলে এটি হবে মাধ্যাকর্ষণ। অর্থাৎ মাধ্যাকর্ষণের ক্ষেত্রে অবশ্যই পৃথিবী থাকবে। যদি যদি পৃথিবীর অভ্যন্তরের ২ টা বস্তুর মধ্যে তুলনা করি সেটি মাধ্যাকর্ষণ হবে না, সেটি মহাকর্ষ হবে। কিন্তু যদি পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করি সেটিকে আমরা মাধ্যাকর্ষণ বলতে পারি। আচ্ছা, এরপরের ঘটনা দেখি। চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেটা দিয়ে কাগজের টুকরাকে আকর্ষণ করা বা চুম্বক দিয়ে অন্য চুম্বকে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে করা হয়, আসলে দুটি একই বল। এর নাম তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। আমরা হায়ার ক্লাসে বিদ্যুৎ থেকে চুম্বক এবং চুম্বক থেকে বিদ্যুৎ উৎপন্ন করা শিখব। সেক্ষেত্রে আমরা বিষয়টি আরো ক্লিয়ার করে বুঝে নেব। এক্ষেত্রে আপাতত আমরা ধরে নিই যে বিদ্যুৎ এবং চুম্বক ২ টি হচ্ছে একই ধরনের বল ক্রিয়েট করে। সেক্ষেত্রে চৌম্বক বল এবং বিদ্যুৎ চুম্বকীয় বল ২ টি হচ্ছে তড়িৎ চুম্বক বল এবং বিদ্যুৎ চুম্বকীয় বল ২ টি একই জিনিস। এবার আসি তৃতীয় মৌলিক বল। এটি হচ্ছে তৃতীয় মৌলিক বল হচ্ছে দুর্বল নিউক্লীয় বল। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে যে নিউট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসের ভেতরে স্থিতিশীল কিন্তু মুক্ত অবস্থায় থাকলে ১০ মিনিটের মাঝে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনে বিভাজিত হয়ে যায়। এই প্রক্রিয়াটি বেটা তেজস্ক্রিয়া নামে পরিচিত এবং এটি ঘটে দুর্বল নিউক্লিয়ন বলের কারণে। যখন আমরা এটা মুক্ত অবস্থায় রেখে দিই, এখানে একটা কথা আছে মুক্ত অবস্থায়। যখন আমরা মুক্ত অবস্থায় রেখে দিই তখন এগুলো হচ্ছে আলাদা, আলাদা ভাগ হয়ে যায় বেটা তেজস্ক্রিয়ার কারণে। ঠিক আছে? তো এক্ষেত্রে বিটা তেজস্ক্রিয়তার কারণে ভাগ হয়ে যায়। আর এই ভাগ হওয়ায় কেন হয়? এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল আকর্ষণ থাকে এক্ষেত্রে। আচ্ছা, সবশেষে মৌলিক বলের নাম হচ্ছে সবল নিউক্লীয় বল। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন ও নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে। আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং তার চারপাশে থাকে ইলেকট্রন। বাট এই নিউক্লিয়াসের ২ টা উপাদান, একটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন নিজেদের মাঝে যে শক্তিশালী বল দ্বারা নিজেদেরকে আটকে রাখে সেটি হচ্ছে সবল নিউক্লীয় বল। এই বলের কারণে নিউক্লিয়াসের ভেতরে সঞ্চিত বিশাল শক্তি মুক্ত করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এবার আসি মৌলিক বলসমূহের মধ্যে তারতম্য নিয়ে।
এই ৪ টি মৌলিক বলের তুলনা করতে গেলে আমরা এদের মানের বেশ তারতম্য রয়েছে। যেমন পদার্থবিজ্ঞানের ১ম মৌলিক বলটি হচ্ছে মহাকর্ষণ বল। এটি আমরা দৈনন্দিন জীবনে সারাক্ষণ অনুভব করে থাকি। বর আছে সেরকম যেকোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। এটি খুবই চমকপ্রদ ব্যাপার যে বাকি বলগুলোর তুলনায় এই বলটি সবচেয়ে দুর্বল। অর্থাৎ মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। তড়িৎচৌম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে। অন্যগুলো শুধু আকর্ষণ করতে পারে বিকর্ষণ করতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এই বল 10^36 গুণ বেশি শক্তিশালী। এবার আসি দুর্বল নিউক্লিয়ন বল সম্পর্কে। দুর্বল নিউক্লিয়ন বলকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎচৌম্বক বল থেকে প্রায় ১০০ বিলিয়ন গুণ অর্থাৎ 10^11 দুর্বল। তারপরেও মহাকর্ষ বল থেকে অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ মহাকর্ষীয় যে বল তার থেকে দুর্বল নিউক্লিয় বল শক্তিশালী, কিন্তু তড়িৎচুম্বকীয় বল থেকে এটি দুর্বল। কত দুর্বল? 10^11 গুণ। এবার আসি সবল নিউক্লিয় বল সম্পর্কে। সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, যা তড়িৎচুম্বক বল থেকেও প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী। এই বলের কারণে তড়িৎচুম্বক বিকর্ষণ বলের বিরুদ্ধে প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকতে পারে। এবার আসি মৌলিক বলসমূহের পাল্লা তারতম্য সম্পর্কে জেনে নিই। এক্ষেত্রে আমরা কোনো বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই বলের পাল্লা বা রেঞ্জ বলে। এটি হচ্ছে আমরা নোট করব। কোনো বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই বলের পাল্লা বা রেঞ্জ বলা হয়। মহাকর্ষ এবং তড়িৎচুম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকেই কাজ করতে পারে, তাই এদের পাল্লা হলো অসীম। অন্যদিকে নিউক্লিয় বলগুলো খুবই অল্প দূরত্বে কাজ করে, যেমন সবল নিউক্লিয় বল কাজ করে 10^15 মিটার দূরত্বে, আর দুর্বল নিউক্লিয় বল কাজ করে আরও ১,০০০ গুণ কম অর্থাৎ 10^18 মিটার দূরত্বে। নিউক্লিয়ন বলের পাল্লা বেশি হলে মহাকর্ষের আকর্ষণ বল কিংবা তড়িৎচুম্বক বলের চেয়েও সবল এই বলের প্রভাবে গ্যালাক্সি থেকে শুরু করে অণুপরমাণু কিছুই গঠিত হতে পারত না। তার অর্থ এই মহাবিশ্বের অস্তিত্ব থাকতো না। তো বন্ধুরা, এবার আসি একটা চিন্তার খোরাক। এখানে একটা বিষয় চিন্তা করার জন্য তোমাদেরকে দিয়েছি। চলো আমরা দেখে নিই। মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু চুম্বক বল মহাকর্ষ বল থেকে 10^36 গুণ বেশি শক্তিশালী হওয়ার পরেও মহাজাগতিক দূরত্বে মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখি কেন? এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যদি না পারো অবশ্যই আমার চ্যানেলটি অনুসন্ধান করতে থাকো, অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে নিউটনের ৩য় সূত্র নিয়ে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।